আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বল। আমাদের এসএসসিতে ৩য় অধ্যায়ে যে বল অধ্যায়টা আছে, এটা আমরা আজকে একটু শুরু করি দেখো। আচ্ছা, এখানে প্রথমে জড়তার কথা বলা হয়েছে। আচ্ছা, জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। ধরো একটা টেবিলে বা তোমার সোফায় যে ধুলাটা আছে সেই স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতাটা আর গতিশীল বস্তু গতিশীল হওয়ার যে প্রবণতা সেটাকে আমরা জড়তা বলি। আমরা জড়তাকে কয় ভাগে ভাগ করতে পারি? জড়তার যদি প্রকারভেদ বলি, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। নাম দুইটা মনে রাখবা, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে স্থিতি। বুঝতে পারছো? আচ্ছা, আমরা নিউটনের প্রথম সূত্র দেখব। নিউটনের প্রথম সূত্রটা কি? এরা বলছে, দেখো একটু খেয়াল করো, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই কথাটার মানে কি? ধরো তুমি একটা বস্তুকে ধাক্কা দিলা, তখন সে গড়ায় গড়ায় যেতে থাকবে। কিন্তু তুমি যদি বস্তুটাকে ধাক্কা না দাও, ওই জায়গায় ও ওইভাবেই অবস্থান করবে। মোট কথা, একটা স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমরা একটু আগে যে পড়লাম যে জড়তা, জড়তা কিন্তু কতে অনেক আসে। কয়ের জন্য এটা ইম্পর্টেন্ট সংজ্ঞার জন্য, যে ধরো দিয়ে দিবে জড়তা কি, সৃজনশীলের সিকিউতে দিয়ে দিবে যে তুমি কিভাবে লিখবে এটা। এখানে কি দিয়ে দিছে দেখি? মানে বস্তুর যে ধর্মের জন্য, তোমরা একটু লিখে নাও, বস্তুর যে ধর্মের জন্য বস্তু স্থির থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, বস্তুর এই ধর্মটার নামই হচ্ছে জড়তা। এইভাবে সংজ্ঞাটা তোমরা আরো গাইডে ভালোভাবে পারবা। দেখবো এখানে আরো ভালো সুন্দর করে দেওয়া আছে সংজ্ঞাটা। আমরা একটু আগে বললাম কি, জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। স্থিতির কারণে স্থিতিশীল থাকতে চায় আর গতির কারণে গতিশীল থাকতে চায়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, বল। বল বলতে আমরা কি বুঝি? এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রটা তো সবাই জানো আশা করি। এটা হচ্ছে একটা সাধারণ সূত্র, যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এখন আমার যদি বলে বলের একক কি? বলের একক নিউটন। এটা কিন্তু আমরা জানি। এখন বলের একক যে নিউটন, আমাদের যে মাত্রাগুলো ইউজ করব, ধরো একটা ম্যাথ করতেছো, মাত্রা তো ইউজ করতে হবে, সেটা কিভাবে বের করবা? আচ্ছা, আমরা ভরের একক জানি না, মাস। এখান থেকে কি হবে? এম। আর ত্বরণের একক জানি না, ত্বরণ মানে হচ্ছে কি, এলটি ইনভার্স 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের বলের একক, সরি মাত্রা। একক না মাত্রা রে? এটা একটু দেখি, তো কনফিউশন লাগতেছে। কি বলে এটাকে? এটাকে যা সাধারণত মনে হয় একক বলে। যাই হোক, আমাদের এইটা বের করা শিখতে হবে। এখন দেখো পরবর্তীতে আমাদের এখানে কি বলছে, মানে মৌলিক বলের প্রকৃতি। বল অনেক ধরনের হয়ে থাকে। দেখো, এদের মধ্যে সব থেকে দুর্বল বল, মানে খুব শক্তিশালী নয়, একদম সব থেকে লোয়েস্ট, সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আর সব থেকে শক্তিশালী বল হচ্ছে কোনটা? এটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। কোথায় দিচ্ছে এটা দেখি? এই যে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে শক্তিশালী বল সব থেকে। বোঝা গেছে? এখন এখানে আমাদের ভিতরে কিছু কিছু জিনিস পড়তে হবে। দেখো, এখানে পাল্লার কিছু হিসাব দিছে, কিছু কিছু জিনিস তুলনা করছে, এইটার সাথে এইটা, ওইটার সাথে এইটা কত গুণ বেশি শক্তিশালী। আমরা জাস্ট যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোই পড়বো। এখানে কি বলছে, যে আমরা যে একটু আগে বল দেখলাম, মানে মহাকর্ষ বল, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। 10⁻36 গুণ, বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কত গুণ বেশি শক্তিশালী। 10⁻36, এটা একটু মনে রাখবা। দুর্বল নিউক্লিয় বল, এটা ক্ষতে দিয়ে দেয়। ক্ষতে, যে দুর্বল নিউক্লিয় বল কিভাবে সৃষ্টি হয়? বিটা ক্ষয়ের মাধ্যমে। কোথায় দেখো তো? এখানে হয়তো কথাটা আছে। এই যে এটাকে দুর্বল করার কারণ হলো, এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো দুর্বল নয়। মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে। এই যে এইখানে বলে দিছে যে বিটা রশ্মি বের হয়, সেটার কারণে এই দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পাল্লাটা লাগবে না। তুমি কি জাস্ট এতটুকু মনে রাখবা যে নিউক্লিয়ার সবল, মানে দুর্বল নিউক্লিয় বলটা বিটা ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি হয়। আমাদের যে তেজস্ক্রিয়
নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন রশ্মিগুলো নির্গত হয় তার মধ্যে একটা হচ্ছে বিটা রশ্মি। আলফা আছে, বিটা আছে, গামা আছে। এই বিটার কারণে আমাদের দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বল, আমরা যদি বলি সবথেকে শক্তিশালী বল কোনটা, সেটা হচ্ছে এই সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের পাল্লাটা একটু মনে রাখতে হবে যে সবলের পাল্লা স্বল্প, সবলের পাল্লা সব থেকে কম, স্বল্প। আর মহাকর্ষ বল একটু আগে কি বললাম, সব থেকে দুর্বল বল। এই জিনিসগুলো একটু মনে রাখবা। আর আমরা প্রধানত যখন বিজ্ঞানীরা মানে বল প্রকারভেদ করে, আমরা কি কি দেখলাম? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বলটা হয়তো এড়াই গেছে। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বলটা আমরা কি দেখছিলাম? এই যে এটা দেখো, তড়িৎচুম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল এটা কিন্তু মহাকর্ষ বল থেকে শক্তিশালী। মানে মহাকর্ষ বলটাই সব থেকে কম শক্তিশালী, আর সবল নিউক্লিয় বল সব থেকে বেশি শক্তিশালী। তার মানে অটোমেটিকলি কি হবে, মহাকর্ষ বলের তুলনায় এই তড়িৎচুম্বকীয় বলটা কি একটু বেশি শক্তিশালী না? ওই প্রথমটা আর লাস্টেরটা একটু মনে রাখবা। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন, যে বল কিন্তু প্রধানত তিন ভাগে ভাগ করছে। মানে কি কি? মহাকর্ষ বল, দ্বিতীয়টা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল, আর পরেরটা হচ্ছে সবল নিউক্লিয় বল। কিন্তু তারপরে তোমার এই তড়িৎচুম্বকীয় বলটাকে আর দুর্বল নিউক্লিয় বলটাকে, এই দুইটাকে একীভূত করছে। মানে তড়িৎচুম্বকীয়টাকে আর দুর্বল নিউক্লিয়টাকে একীভূত করে ইলেকট্রো উইক ফোর্স, মানে হচ্ছে সবল, মানে দুইটা একসাথে করছে করে একটা নাম দিছে যে ইলেকট্রো উইক ফোর্স বল। এইটা বিজ্ঞানীরা লক্ষ্য করছে যে এই বলটা মানে তড়িৎচুম্বকীয় বলটা ওইটার মতো কাজ করে। এই যে এখানে বলে দিছে যে ইলেকট্রো উইক ফোর্স, এই বলটা দুর্বল নিউক্লিয় বল। এইটা একটু মনে রাখতে হবে, বুঝতে পারছো? কিন্তু বল আমরা মোটামুটি জানবো চার ধরনেরই। এখন বলতে সাম্যতা ও সাম্যতাবিহীন বল। এখানে এই ধরনের কিছু এখানে লাগবে না, যেগুলো লাগবে না আমরা সেগুলো বাদ দিব। টান বল এখানে লাগবে না, ম্যাথে একটু দেখবো জাস্ট। আমরা এখন দেখি ভরবেগ। ভর এবং বেগ কি? ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। ভরবেগকে এরা পি দ্বারা প্রকাশ করছে। এখন ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটা কিভাবে বুঝবো? দেখো এখানে পড়লে তুমি বুঝতে পারবা যে এখানে ভর স্কেলার রাশি কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। মানে একটা ভেক্টর রাশির মান এবং দিক দুটাই থাকে, কিন্তু স্কেলার রাশির কিন্তু শুধুমাত্র মান থাকে, দিক থাকে না। এখানে ভর স্কেলার রাশি ঠিক আছে, কিন্তু বেগ একটা বস্তু কোন দিকে যায় তার একটা দিক থাকে না। এই জন্য এতটুকু মনে রাখবা যে একটা ভেক্টর হয়ে গেলে অটোমেটিক ওটা ভেক্টর রাশি। আর তাও যদি না পারো, এতটুকু মনে রাখবা যে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। এটা কিন্তু এমসিকিউতে দিয়ে দিবে। ভরবেগের একক এবং মাত্রা নিয়ে একটু আগে বললাম না যে একক কোনটা মাত্রা কোনটা? তার মানে ওটা ছিল মাত্রা, সরি এই মুহূর্তে আমার মনে ছিল না। মানে আমরা মাত্রা লিখছিলাম, আর একক হচ্ছে এটা, আমি একটু গুলাই গেছিলাম তখন। একককে এইটা বলা হয় কেজি মিটার পার সেকেন্ড, আর এইভাবে যেটা লেখা হয় সেটা হচ্ছে মাত্রা। তার মানে আমরা যখন ভরবেগ বের করব, ভরবেগ যে ওই একই সিস্টেমে বের করি, ভর এবং বেগের গুণফল এম ভি। একটু আগে এফ ইকুয়াল টু এম এ দিয়ে বুঝাইছি না? এখন এইটা দেখো যে ভর হচ্ছে মাস এম, আর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। একটু আগে দেখলাম আমরা। এগুলো কিন্তু বের করা যায় যে এল টি ইনভার্স ওয়ান কিভাবে হইলো, একক সময় স্মরণ। জাস্ট এই জিনিসগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা। ভরবেগ, বল, এই জিনিসগুলো যখন এমসিকিউ এ আসবে পটাপট তুমি বসায় দিবা, তখন আর বের করার সময় নেই। বুঝতে পারছো? আচ্ছা, ভরবেগের এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমাদের এটা দিয়ে ম্যাথ করতে হবে প্রচুর, এটা কিন্তু ইম্পর্টেন্ট সূত্র হয়ে যাবে। সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে, ধরো এখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তু। এখন এ যাচ্ছে এদিক থেকে, এ আসতেছে এদিক থেকে, এদের মাঝে কিন্তু একটা সংঘর্ষ হবে, মানে ধাক্কা লাগবে, একটা একটা মোটামুটি একটা ধাক্কা খাবে। বুঝতে পারছো? একটা ধাক্কা লাগবে। এখন এই ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা এই ধরনের ম্যাথ করে দেখাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো লাগবে। এটা হচ্ছে প্রথম বস্তুর ভর এম1, ই1টা হচ্ছে কি প্রথম বস্তুর আদি বেগ, আর এম2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, ইউ2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগ। আবার যখন সংঘর্ষ হয়ে গেল তখন দেখো এম1, এটা তো জানো, ভি1টা হচ্ছে কি প্রথম বস্তুর শেষ বেগ, আর ভি2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এম1, ভি1, ইউ1 এই জিনিসগুলো একটু চিনে নিবা। বুঝতে পারছো?
দুইটা বস্তুর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে 1 ধরবো, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 ধরবো। ধরে আমরা এই সূত্রটা লিখবো যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 m2v2। এইটা আমাদের সূত্র মনে রাখতে হবে, এইটা দিয়ে ম্যাথ করবো পরবর্তীতে, ডিটেলসে পরে কথা বলবো। এই যে যেটা বললাম যে এইটা হচ্ছে m1 ধরে নিবা, এইটা m2 ধরে নিবা, এইটার ক্ষেত্রে এই বলের ক্ষেত্রে u1, এই বলের ক্ষেত্রে u2, মানে 1 2 v1 v2, বুঝতে পারছো, দুইটা বলের ক্ষেত্রে। এখন আমাদের ওই একই জিনিসটা আমাদের আবার গতিশক্তি দিয়ে বুঝতে হবে। আমরা গতিশক্তি সমান কি জানি? গতিশক্তি ইকে, গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয় অথবা শুধুমাত্র ই দ্বারা প্রকাশ করা হয়। গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা স্কোয়ার মনে রাখিও। এইটা হচ্ছে গতিশক্তির সূত্র, যে ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা যদি এই গতিশক্তির সূত্রটাকে এইভাবে লিখতে চাই, এই যে এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে শুধু এই সূত্রটাই ফরম্যাটটা ঠিক থাকবে যে হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার। আবার এমন করিও না যে এম ওয়ান ইউ ওয়ান দিবা জাস্ট, এটা করা যাবে না, কারণ স্কোয়ার করতে হবে। আমরা জানি গতিশক্তির সূত্রতে কি থাকবে, মানে বেগের বর্গ থাকবে। এই যে এই সূত্রটাই E1 দ্বারা ওরা ইউজ করছে, করে এইটা হচ্ছে আগে সংঘর্ষের আর এই পক্ষটা হচ্ছে সংঘর্ষের পরে। ওই একই সিস্টেমে এই দুইটা সূত্র মুখস্থ রাখবা, এই সূত্র দুইটা দ্বারাই আমরা অঙ্ক করব পরবর্তীতে, বোঝা গেছে? আর আমি একটু আগে কি করলাম, দুইটা বস্তু দিলাম, এইটা একটা বস্তু, এইটা একটা বস্তু, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, বুঝতে পারছো? এখন সংঘর্ষ হওয়ার পর এরা কিন্তু একবারে থেমে যাবে না। ধরো এইখানে একটা সংঘর্ষ হলো, দুইটা একসাথে লাগছে, এখন এই দুইটা কিন্তু একসাথে আবার চলতে থাকবে কিছুক্ষণ। এখন এরা যদি আলাদা আলাদা বেগে যায়, মানে V1 V2 বেগ, দুইটা বেগে যায়, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2, মানে সংঘর্ষের পর যদি আলাদা বেগ প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে বেগটা আমরা কিভাবে বের করব? এই সূত্রটা একটু মনে রাখতে হবে, টেকনিক্যালি মনে রাখবা যে V1 ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 নিচে যোগ হবে, এটারও m1 প্লাস m2 যোগ হবে। আর যখন V1 লিখবো তখন m1 থেকে m2 বিয়োগ হবে, আর যখন V2 লিখবো m2 থেকে m1 বিয়োগ হবে। এইভাবে মনে রাখবা। আর এখানে যদি আমি 1 ইউজ করি, এখানে কি হবে, আদিবেগ, মানে এই m1 মাইনাস m2 এর সাথে অলওয়েজ আদিবেগ গুণ থাকবে। এখন আদিবেগ প্রথমটা না দ্বিতীয়টা সেটা গ্যাঞ্জাম হবে না। এই যদি 1 থাকে, 1 থাকলে 1 বসবে, আর এই যে 2 থাকলে এই যে 2 বসবে, বুঝতে পারছো? আর এখানে যদি তুমি আদিবেগ দাও, পরেরটাতে কি করতে হবে, এই যে টোয়াইস এবির একটা সূত্র আনতে হবে। এখন সেটা 1 1 না 2 2, যদি এখানে তুমি 1 বসাও E1, এখানে হবে 2 2, যদি এখানে 2 বসাও তাহলে এখানে হবে 1 1। তোমরা যে যেভাবে পারো এই সূত্র দুটো একটু মুখস্থ রাখবা। বিশেষ করে দিনাজপুর বোর্ড একটু ঝামেলা করে, মানে এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে দেয়। V1 V2 এই সূত্র দুটো একটু হাতে নাতে প্র্যাকটিস করবা যাতে মনে থাকে। গতিশক্তির সূত্র তো শিখলা যে হাফ অফ এম ভি স্কোয়ার। আমরা পরবর্তীতে এই যে এই সূত্রগুলো দ্বারা ম্যাথ করব। আমরা আজকে বইটা জাস্ট একটু চোখ বুলাই, এর পরবর্তীতে বিস্তারিত করব। নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, আমরা প্রথম সূত্র কি পড়লাম? স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, আমরা একটু আগে বললাম না যে ভরবেগ, ভরবেগ কি পড়লাম, পি ইকুয়াল টু হচ্ছে এম ভি, এটা পড়িনি? এই ভরবেগ, এই ভরবেগটা কি বলছে দেখো, ভাষাটা একটু জটিল। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে এই যে ভরবেগের পরিবর্তনের হারটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কি, এফ, তার মানে হচ্ছে এইটার সমানুপাতিক হচ্ছে এইটা, মানে এইটা ইকুয়াল টু এইটা, মানে এফ ইকুয়াল টু হচ্ছে এম ভি, বুঝতে পারছো? আবার এফ ইকুয়াল টু যদি আমি এম ভি লিখি, আচ্ছা আমি এখানে নিচে দেখাই দিই, আছে হয়তো, যে এই যে এম এ, এম এটা কি, এইটা এফ না, এফ ইকুয়াল টু এম এ। আর এম ভি যেটা পড়লাম, এই ভিটাকে এরা পরিবর্তন আকারে দেখাইছে, এই যে বেগের পরিবর্তন আকারে দেখাইছে। এখন এই যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু কি, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এই সূত্র থেকে এর মানটা আনছে, আনে এখানে বসাই দিছে, বুঝতে পারছো? এই এম এ এর পরিবর্তে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি বসাইছে। এটা একটু দেখবা তাহলে বুঝে যাবা। আমি একবার বলি, হয়তো এখানে দেখতে বুঝতে পারতেছো না। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তনটা প্রযুক্ত বলের সমানুপাতিক। সেটা কিভাবে দেখাইছে, যে এই পরিবর্তনটা তুমি যখন
এই বলের সাথে তুলনা করবা। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এই যে এম লিখছি ঠিকই, কিন্তু এ ইকুয়াল টু কি, এটা এখান থেকে বের করে নাও, দেখো এইটা হচ্ছে, বুঝছো? এই যে এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই যে একক, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে, একক বের করা শিখবা কিন্তু, কাজে লাগে অনেক। এই যে ছোট্ট একটা কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেনই আছে, যে 5 কেজি ভরের একটা স্থির বস্তু, যখন স্থির কথাটা দেখবা, ধরো একটা বাঘ, একটা হরিণ, এখন বাঘটা স্থির অবস্থায় আছে যদি বলে কথাটা, তখন তুমি মনে রাখবা যে আদিবেগ জিরো, স্থির মানে হচ্ছে আদিবেগ জিরো। একটা স্থির বস্তুর উপর, তার মানে ইউ ইকুয়াল টু জিরো, এখানে 100 নিউটন বল প্রয়োগ করছে, মানে এফ ইকুয়াল টু হচ্ছে 100 নিউটন। এখন 10 সেকেন্ড বলটা কাজ করছে। এখন বলছে যে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত হবে। এই যে বল প্রয়োগ করলো, আমরা এই জিনিসগুলো লিখে নিব, যে এখানে এম দেওয়া আছে, এখানে আদিবেগ দেওয়া আছে জিরো, ইউ ইকুয়াল টু জিরো যেহেতু স্থির বলছে, আবার এখানে বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, আমার চাইছে কি এফ। আমরা এফ ইকুয়াল টু কি জানি, এম এ। এই এফ ইকুয়াল টু এম এর সূত্র থেকে এ ইকুয়াল টু এফ বাই এম, উল্টে দিয়েছে, জাস্ট ছোট ম্যাথ। এখন পরের কোশ্চেনে বলছে যে 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে। তোমরা দ্বিতীয় অধ্যায় করো আসিনি, যে আহ, বেগের একটা সূত্র, দ্বিতীয় অধ্যায় কিন্তু এগুলো করে আসছো গতিতে, গতি অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। এই সূত্র থেকে তুমি কি করবে, 10 সেকেন্ড পর বেগ বের করবা, কারণ এই সবগুলো মান তোমার দেওয়া আছে। তোমার আদিবেগ স্থির মানে জিরো দেওয়া আছে, তোমার ত্বরণ দেওয়া আছে, এখন তোমার মানে ত্বরণ দেওয়া আছে বলতে ত্বরণটা তো বের করে নিলাম, এই মানটা কাজে লাগাবো। আর টি আমাদের বলছে 10 সেকেন্ড, তার মানে এই 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এখন তারপরে বলছে 20 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে। এই যে এই জিনিসটাতে 10 সেকেন্ড পর্যন্ত একটু ভালো করে খেয়াল করো। এখন 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করছে। যদি একটু চিত্র দিয়ে দেখাই তোমাদেরকে, যে ধরো এই যে এইটা, ধরো এইখানে একটা ত্বরণ দিয়ে গেছে, একটা গাড়ি যাচ্ছে, তো এইখানে 10 সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা হচ্ছে 10 সেকেন্ড। এখন ওরা বলছে 20 সেকেন্ডে কতটুকু গেছে, এখন 10 সেকেন্ড পর যে বেগটা প্রাপ্ত হয়েছে আমরা কিন্তু বের করছি, এখন সেই বেগ দিয়ে কিন্তু পরবর্তীতে সমবেগে গেছে, যে বেগটা হইছে পরবর্তী 10 সেকেন্ড সেই বেগেই গেছে, এই 10 সেকেন্ডটা পরবর্তীতে সেই বেগে গেছে। এখানে যে বেগ প্রাপ্ত হয়েছিল সেটা বের করে নিয়ে নিই আমরা। এই যে 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তার মানে আমাদের যে পরবর্তী কোশ্চেনটা ছিল, যে কত মিটার পার 20 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, ওই একই বেগ প্রাপ্ত হবে, কারণ এখানে যে বেগটা প্রাপ্ত হয়েছিল ওই বেগেই পরবর্তীতে চলতে থাকবে পরবর্তী 10 সেকেন্ড, কারণ বেগ তো আর চেঞ্জ করেনি। এই যে 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, এরপর যেহেতু আর বল প্রয়োগ করা হয়নি, কাজে 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত পৌঁছানোর পর বেগ অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো? আর পরে আরেকটা কোশ্চেন আছে মনে হয়, যে 20 সেকেন্ড এ সময়ে কত দূরত্ব অতিক্রম করবে। এখন টোটাল কত দূরত্ব অতিক্রম করবে সেটা দেখবো। আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম, প্রথমে 10 সেকেন্ড গেছে তো একটা ত্বরণে, তারপরে সমবেগে গেছে, এটা হচ্ছে প্রথম 10 সেকেন্ড, এটা হচ্ছে পরবর্তী 10 সেকেন্ড। এখন প্রথম 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, পরেরটাতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটা বের করে দুইটা দূরত্ব যোগ দিব, তাহলে আমাদের ম্যাথ শেষ। এখন প্রথম 10 সেকেন্ড কিন্তু একটা ত্বরণে গেছে, এই যে 10 সেকেন্ড যখন ত্বরণে যাবে, ত্বরণ থাকলে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব। আমাদের হাফ দেওয়া আছে, আমাদের ইউ এর মান কত ছিল, স্থির ছিল না, বলেন এই কোশ্চেনে, এই জন্য পুরা টোটাল মানটা জিরো হয়ে যাবে। হাফ অফ ইউটি, এই টোটাল মানটা যখন জিরো হয়ে যাবে তখন এস ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার, এই শুধু এটি স্কোয়ারের মান বসাইছে, যে হাফ অফ এর মান কত, 20, ত্বরণ 20। আর 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড বের করতেছি, 20 দেওয়া যাবে না কিন্তু, প্রথম 10 সেকেন্ড বের করতেছি, এই জন্য 10 স্কোয়ার। এটা হচ্ছে মানে তোমার যখন ত্বরণ দেওয়া ছিল প্রথম 10 সেকেন্ডে, আমরা অতিক্রান্ত দূরত্বটা পাইলাম 1000 মিটার। পরবর্তী যে 10 সেকেন্ড আছে, এই পরবর্তী 10 সেকেন্ড কিন্তু যে বেগ প্রাপ্ত হয়েছিল সেই বেগে চলে গেছে, তার মানে পরবর্তীটা সমবেগে গেছে, এই জন্য এস ইকুয়াল টু ভিটি, এই পরবর্তী 10 সেকেন্ড 10 দিয়ে গুণ দিতে হবে, আর এই যে বেগটা আগে প্রাপ্ত হয়েছিল ওই বেগটা বসাই দিলাম, এখানে গেছে 2000। তার মানে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো, 3000 মিটার, মানে 3 কিলোমিটার। বুঝতে পারছো? ম্যাথগুলো কিন্তু ইজি অনেক, এই যে ডায়াগ্রাম দিয়ে এরা বোঝাই দিছে। এই যে একই ম্যাথ, দেখো যে স্থির অবস্থা থেকে, স্থির বলতে আদিবেগ জিরো, 10 সেকেন্ড
একটা বস্তু 100 মিটার দ্রুত অতিক্রম করার পর 20 নিউটন বল প্রাপ্ত হয়েছে। এই জন্য একটু একটু মনে রাখবে, এখানে তো লেখার মতন ওয়ে নেই। এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ। এখন চাইছে কি বস্তুটার ভর কত। ভর মানে কি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। আমাকে বের করতে হবে কি এই এমটা বের করতে হবে। এম কিভাবে বের করব বলো তো? এমটা কিভাবে বের করব? আমার এই দুইটা মান জানা লাগবে। আমার এফ এর মান জানা আছে কিন্তু এর মান জানা নাই। আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এম, কারণ আমাদেরকে আগে এ বের করে নিতে হবে। এখন এটা কিভাবে বের করব বলো? আমাদের এই সূত্র থেকে বের করতে হবে যে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থা বলছিল সেক্ষেত্রে আদিবেগ জিরো, তার মানে এস ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার। এখান থেকে আমি এ বের করে নিলাম টয়েস এস বাই টি স্কোয়ার, মান বসাইলাম, তাহলে আমরা এর মানটা পাইলাম। এখন এর মানটা, সরি আমি এই যেখানে লিখছি না এটা, দেখো আমি দেখাচ্ছি। আমরা বের করবো কি, ঠিক আছে সবকিছুই, মানে এম বের করব। আমি এখানে এ বের করছিলাম, তাহলে আমরা এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এ বের করছিলাম না, এ না নিয়ে আমি করবো কি এম। এম ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এ। একটু কাইন্ডলি একটু দেখো লেখাগুলো এইভাবেই। তাহলে এ বের করছিলাম, এ বের করা যাবে না, আমাদের তো ভর বের করতে বলছে। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এ। এই এটা আমরা বের করে নিব এই সূত্রের সাহায্যে, কারণ এই সূত্রের সবগুলো মান আমাদের দেওয়া আছে। এই যে এটা বের করে নিছি, এটা বের করে পাইছি 2 মিটার। এই দুইটা আমরা এখন এখানে বসাই দিব এর মান, আর এফ তো দেওয়াই আছে। বুঝতে পারছো? তাহলে আমরা ভরের মান পাবো। এগুলো কিন্তু ইজি ম্যাথ। মহাকর্ষ বল, মহাকর্ষ বল সম্পর্কে তোমরা জানো? মানে দুইটা বস্তু পরস্পর যখন কাছাকাছি থাকবে, ধরো মহাকর্ষ গ্রাভিটিতে দুইটা বল কাছাকাছি থাকবে একটা দূরত্বে, এই দূরত্বে, সেই ক্ষেত্রে একটা সূত্র ইউজ হয় মহাকর্ষীয় বলের ক্ষেত্রে, যে এফ ইকুয়াল টু হচ্ছে জি, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মানটা মুখস্থ রাখবা, 6.67 গুণন 10^11 nm স্কয়ার কেজি ইনভার্স 2। অলওয়েজ এই মানটা মুখস্থ রাখবা, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। যে জি এর মান এটা, যখন অ্যাপ্লাই করতে থাকবা ম্যাথে, আস্তে আস্তে ম্যাথ করবো দেখবি মুখস্থ হয়ে গেছে। তাও বারবার উচ্চারণ করবা, তাহলে মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। যে এফ ইকুয়াল হচ্ছে জি m1 m2 ভাগ আর স্কোয়ার। কিভাবে? ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে মহাকাশে। এখন তোমাকে বলছে যে এফ বের করো। এফ কিভাবে বের করব? আমরা জি ইন্টু m1 m2 এই দুইটা বস্তুর ভরের গুণফল, এবং এই দুইটা বস্তু যত দূরত্বে আছে আর বা ডি ডিস্টেন্স, এদের বর্গের ব্যস্তানুপাতিক হবে সম্পর্কটা। বুঝতে পারছো? দেখো এই সূত্রটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। দুইটা বস্তুর গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটাই হচ্ছে আমাদের বল। এগুলো একটু মনে রাখবো, বুঝছো? এই যে এফ ইকুয়াল টু হচ্ছে জি এম এম ভাগ আর স্কোয়ার। এটা একটা ছোট হাতের একটা বড় হাতের দিয়ে বোঝাইছে, কিন্তু ওই একই, মানে m1 m2। একটু আগে ছোট হাতের আর ছিল, এখানে বড় হাতের আর দিছে। এই সূত্রগুলো কিন্তু আমাদের ইউজ হবে। এই যে দেখো মান, এগুলো ক্যালকুলেটর বসালে আসে যাবে। এই যে এখানে একটা আছে যে এইটা কিভাবে করলো, যে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, সেখানে জি এর মান কত। এখন জি ইকুয়াল টু হচ্ছে জিএম ভাগ আর স্কোয়ার। আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে কি জিএম ভাগ আর স্কোয়ার। এখন এরা কি করছে যে আর প্লাস আর করে দিছে, কারণ দুইটা ব্যাসার্ধই দিতে হবে তোমাকে, একটা হচ্ছে পৃথিবীর আর একটা হচ্ছে ওই দূরত্বটার। বুঝতে পারছো? এই সূত্রটা একটু মনে রাখবো। এই যে এফ ইকুয়াল টু এম জি করে দিছে কখন, যখন ওজন বের করতে হবে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে। এখানে যখন ধরো তুমি কোনো একটা ত্বরণ বের করবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইয়া বের করতেছি, আমরা জি বের করতেছি। এই জি বের করার ক্ষেত্রে যখন আমরা এফ থেকে জি বের করব, এখানে কিন্তু ত্বরণ আছে, এই ত্বরণটা থেকে যখন আমরা জি বের করব, অভিকর্ষীয় ত্বরণ, সেক্ষেত্রে আমাকে এটাকে ভেঙে লিখতে হবে। এফ ইকুয়াল টু এম এ না লিখে কি লিখতে হবে, এফ ইকুয়াল টু এম জি, কারণ অভিকর্ষীয় ত্বরণ এ হয় না, জি হয়। এগুলো একটু মনে রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে কি, ধরো তুমি একজনকে থাপ্পড় মারছো, ও তোমাকে উল্টা থাপ্পড় মারছে। তুমি টেবিলে আঘাত করছো, দেখবা টেবিল থেকে তুমি একটা ব্যথা পাইছো। একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন
প্রথম বস্তুটি ওই আগের বস্তুটার উপর, ওই বস্তুটারই উপরে সমানভাবে বল প্রয়োগ করে থাকে। মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। মানে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, একটা কথা আছে না, তেমন। মানে একটা বস্তুকে তুমি যদি মারো, দেখবা তোমারও লাগবে। এটাই হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া। বুঝতে পারছো? আমরা ডিটেলসে পড়বো ম্যাথ করার সময়, বইও এভাবে দেওয়া নেই, জাস্ট আমরা একটু পরিচিত হইলাম। ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বলতে কি আরেকটা লেকচারে দেবো? আচ্ছা, আমরা 2টা পার্ট করে এই অধ্যায়টা শেষ করব। একদিনে বেশি দিব না। আজকে এই পর্যন্তই পড়ো। জিনিসগুলো চিনো যে কোনটা কি। আমি একটু যদি রিক্যাপ করি তোমাদেরকে, দেখাই দিব আবার। দেখো, আমরা একটু আগে যেগুলো দেখলাম, যে ভরবেগ দেখছি, আর মনে হয় তোমরা এগুলো বুঝবা। আমরা বল প্রধানত 4 ধরনের বললাম। এর মধ্যে হচ্ছে মহাকর্ষ হচ্ছে সব থেকে দুর্বল, সব থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। পাল্লাটা একটু মনে রাখবা। আর এখানে তোমার ভরবেগের একক এবং মাত্রা 2টা মনে রাখবা। এই সূত্রটা মনে রাখবা। এই সূত্র দিয়ে যে গতিশক্তির সূত্রটা আছে, এই সূত্রটা মনে রাখবা। এই যে দুটো বস্তু আলাদা আলাদা বেগে চলে সংঘর্ষের পর, সেই সূত্রটা মনে রাখবা। দেখো, এই যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই দ্বিতীয় সূত্রটা মনে রাখবা। একক মনে রাখবা ভরবেগের। আর এইখানে ম্যাথ আছে 4-5টা, একটু হাত দিয়ে প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? আর মহাকর্ষীয় দ্রব্যকের সূত্রটা মুখস্থ করবা। মূলত এইগুলো আজকে আমরা শিখলাম। এরপরে কপিকল আছে, ঘর্ষণ আছে, টুকটাক করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।